বাতাস জুড়ে যেন খুশির ফোয়ারা বয়ে চলেছে। সেই খুশি এসে ছুঁয়ে যাচ্ছে রুদ্ধর অন্তঃস্থল। নিজের মাঝে অনুভব করছে এক সমুদ্র সম আনন্দ অনুভূতি। নববিবাহিত বধূর পাশে বসে আছে নিশ্চিন্তে। আশেপাশে সবাই হাসি তামাশায় মজে। একে একে অনেকে এসে দুজনকে অভিনন্দন জানিয়ে গেছে। বিয়ে সম্পূর্ণ হয়েছে কিছু মুহূর্ত পূর্বেই। রাত এখন বেশ হয়েছে, বাড়ি ফিরতে হবে। তাই নতুন বর বধূকে খাওয়ার তাড়া দিতেই প্রিয়তা উঠে বান্ধবীকে বসা থেকে টেনে তুলল। রুদ্ধকে বলতেই সেও উঠে দাঁড়ালো। ভাই বোন সবাইকে নিয়ে এগিয়ে গেল খাওয়ার পর্ব চুকাতে। বাকি সবার খাওয়া শেষ, তাই যে কজন বাকি ছিল সবাই একটা টেবিলে গোল হয়ে বসলো। খাবার দিতেই খাওয়া শুরু করলো প্রত্যেকে। তবে অদ্রিজা মুখে কিছুই তুলতে সক্ষম হলো না। আশেপাশে এত মানুষ, তাছাড়া চিন্তায় আর অস্থিরতায় তার ক্ষুধা নেই এক বিন্দুও। শুধু খাবারের ওপর আঙ্গুল দিয়ে আঁকিবুকি করলো। পাশে বসা রুদ্ধ আর প্রিয়তা সব খেয়াল করলো। রুদ্ধ ছোট করে শুধিয়ে উঠল। যাচ্ছে না কেন অত্রজা? রুদ্ধর প্রশ্নবাণে বিদ্ধ হতেই অদ্রিজা লোকটার পানে এক মুহূর্ত তাকিয়ে পুনরায় চোখ সরিয়ে মিনমিন করে বলল, এমনি, এই তো খাচ্ছি। রুদ্ধ চোখ সরু করে তাকিয়ে রইল নববধূর পানে। প্রিয়তা বান্ধবীর অস্বস্তি বুঝতে পেরে নিজে খাওয়া বাদ রেখে বান্ধবীর মুখে সম্মুখে খাবার তুলে ধরল। অদ্রিজা বাধাস্বরূপ বলতে চাইল, তুই খা, আমি নিজে কথাটা সম্পূর্ণ করার পূর্বেই প্রিয়তা চোখ রাঙিয়ে আওড়ালো। চুপচাপ আগে খা। অদ্রিজা কথা না বাড়িয়ে বান্ধবীর হাত থেকে খেয়ে নিল। দুই এক গাল খেতেই বাদ সাধলো আর খাবে না বলে। প্রিয়তা এতে আর জোর করলো না। মেয়েটার পরিস্থিতি সে বুঝতে ভালোই সক্ষম। মেয়েটাকে খেতে দেখে রুদ্ধ স্বস্তির শ্বাস ফেলে নিজেও খাওয়া শেষ করলো। হাসি আড্ডায় সময়টা যেন চোখের পলকে পেরিয়ে গেল। সবশেষে বিদায়ের পালা আসন্ন হতেই সবার মুখে যেন আধার ঘনিয়ে এলো। প্রিয়তার বাবা মিস্টার মৃন্ময় খান আর আয়াব সাহেব পাশাপাশি দাঁড়ানো। মেয়েটা এখন চলে যাবে বিধায় আরাব সাহেব মনমরা। পাশে থাকা মৃন্ময় সাহেবের উদ্দেশ্যে অনুরোধের স্বরে বলে উঠলেন, ভাই সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে প্রিয়তমা আজ মেয়েটার সাথেও বাড়িতে যাক। আমার মেয়েটা একাকী সামলাতে পারবে না, জানেনই তো মেয়েটা কেমন। এভাবে অনুনয় করে বলাতে মৃন্ময় সাহেব সম্মতি জানালেন। মৃন্ময় সাহেবের আস্থা পেয়ে আরাব সাহেব স্বস্তি পেলেন। প্রিয়তাকে ডেকে বলে, প্রিয়তমা, আজ আদিজার সাথে তুমি যাচ্ছ। তোমার বাবার পারমিশন নেওয়া শেষ, তুমি আমার ভরসা। আরাব সাহেবের কথা শুনে প্রিয়তা খুশিতে লাফিয়ে উঠলেন। একদম চিন্তা করবেন না আঙ্কেল, আমি সব সামলে নিব। 1 মিনিট দাঁড়ান, আমি এখনই আমার জিনিস নিয়ে আসছি। বলেই দৌড়ে আরাব সাহেবের সামনে থেকে ছুটে গেল অদ্রিজার কক্ষপানে। তবে সম্মুখে বাধাস্বরূপ এসে দাঁড়ালো তমাল। তমালকে হঠাৎ সামনে এভাবে দাঁড়াতে দেখে প্রিয়তা থেমে ভ্রু কুঁচকে তাকালো। ছেলেটাকে এতক্ষণ তো আশেপাশেও দেখা যায়নি। হঠাৎ কোথা থেকে উদয় হলো। বোনের বিয়ে, অথচ ছেলেটার কোনো মাথা ব্যথাই নেই। ভাবনার মাঝেই তমাল বাঁকা হেসে বলে উঠল, এই সুন্দরী, কি খবর তোমার? এসেছো আর আমার সাথে একটু দেখা পর্যন্ত করলে না। এমন কথা শুনে প্রিয়তার হৃদয়ের মাঝে আরো অসংখ্য ভাঁজের সৃষ্টি হলো। তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, আপনার সাথে দেখা করব কোন দুঃখে? আর নিজের বোনের বিয়েতে কই ছিলেন আপনি? এখন কোথা থেকে উদয় হয়েছেন? প্রশ্ন শুনে তমাল ভাবলেশীন বলে উঠল, ছিলাম এখানে, খেয়াল করনি, তাই দেখতে পাওনি। আর আমার থাকা না থাকায় কি এসে যায় বলো? এসব অবান্তর প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছে হলো না প্রিয়তার। সামনে থেকে সরে যেতে চেয়ে আওড়ালো, যা ইচ্ছে করুন, এখন সামনে থেকে সরুন, আমাকে অদ্রিজার সাথে যেতে হবে। বলেও এক পা বাড়ানোর পর আর অন্য পা বাড়াতে সক্ষম হলো না প্রিয়তা। একটা হাতে টান পড়তেই থেমে যেতে হলো। চোখ ঘুরিয়ে হাতের পানে তাকিয়ে কঠোর স্বরে আওড়ালো, হাত ধরছেন কেন তমাল ভাই? তমাল আলতো হেসে বলল, মাত্রই তো বললে যা খুশি করো, তাই হাত ধরলাম। অভদ্র তো আপনি শুরু থেকে, এখন বখাটের তলে ওর নাম লেখাতে চাইছেন? হাত ছাড়ুন আমার। প্রিয়তার রাগ কিশোরের কথা শুনেও তমাল হাতখানা ছাড়ল না। প্রিয়তা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করলো। তখন প্রিয়তার পেছন থেকে এক ভারী কিশোর ভেসে এলো।
ওনার হাত ছাড়ো মিস্টার অভদ্র তমাল। এমন সম্বোধন শুনে তমাল আর প্রিয়তা দুজনেই পিছু ফিরে তাকালো। এক বলিষ্ঠ পুরুষ কিছুটা রাগী চাহনি নিক্ষেপ করে এদিকে তাকিয়ে আছে। তমাল তাকে চিনলেও প্রিয়তা চিনতে সক্ষম হলো না, কিন্তু কাল থেকে অনেকবার দেখেছে। বান্ধবীকেও জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তবে ছেলেটার কথা তমাল হাত ছেড়ে দিতেই প্রিয়তার মুখের কোণে হাসি ফুটল। তমাল বাঁকা হেসে কটাক্ষের স্বরে বলে উঠল, আরে আপনি সেই ভদ্র রোনা কাদের নম্র তাই না, যে সেই দিন আমার বোন ধর্ষিতা বলে রিজেক্ট করেছিলেন? এমন কথা শুনে পুনরায় প্রিয়তার কপালে ভাঁজ পড়ল। তাহলে এই সেই ছেলেটা যে তার বান্ধবীকে রিজেক্ট করেছিল। সে সবই শুনেছে আরাফ সাহেবের থেকে। তার মানে এটা রুদ্ধ ভাইয়ার ছোট ভাই। ভাবতেই মনের মাঝে একটা চাপা রাগের সৃষ্টি হলো প্রিয়তার মনে। সে যেই হোক, তবে ছেলেটা কি উত্তর দেয় তা শোনার জন্য অপেক্ষা করলো। তখনই রোনাক একই স্বরে আওড়ালো, ঠিকই চেনেছো তুমি। মানছি সেদিন মেয়েটাকে রিজেক্ট করেছি, হয়তো এমন একটা কারণে অনেকেই তা করবে। তবে তোমার মতো এত নিচু মনের নই যে নিজের বোনকে অন্যের সম্মুখে ছোট করে কথা বলবে। হয়তো সেদিন সরাসরি ওভাবে বলে ঠিক করিনি, কিন্তু মেয়েদের সম্মান ঠিক করি। জবাব পেয়ে তমাল এক পেশে হাসলো। পুনরায় কটাক্ষের স্বরে বলল, বাহ, আপনি তো বেশ ভদ্র ছেলে। ইস, আমার বোনটা লস খেয়ে গেল আপনার মতো ভদ্র ছেলে হারিয়ে। কথাটা শুনে রোনাক রাগী চাহনি নিক্ষেপ করলো তমালের ওপর। তা দেখে তমাল আরো হেসে সেখান থেকে চলে গেল। তমাল যেতেই প্রিয়তা উচ্চ আওয়াজে বলে উঠল, থ্যাঙ্কস মিস্টার, এমন একটা মুহূর্তে এখানে আসার জন্য। বলে পুনরায় ঘুরে চলে যেতে চাইতে রোনাক পিছু ডেকে উঠল। শুনুন মিস, বারবার বাধা পড়ায় রেগে গেল প্রিয়তা। তবুও থেমে পিছু ঘুরে ভদ্র স্বরে আওড়ালো, কিছু বলবেন মিস্টার? রোনাক কোনো ভনিতা না করেই বলে উঠল, মনে হয় আপনি আমাদের বাড়িতেই যাবেন। আপনাকে কাল থেকে দেখছি। আপনি ওই মেয়েটার কে হন? ওই মেয়েটা? ঠিক বুঝলো না প্রিয়তা। অবস্বরে শুধালো, ওই মেয়েটা বলতে কাকে বুঝাচ্ছেন? এবারের প্রশ্নে রোনা কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল, অদ্রিজা বলে মেয়েটা, যাকে আমার ভাইয়া বিয়ে করেছে। বান্ধবীকে এভাবে বলায় প্রিয়তা ভয়ঙ্কর চাহনি দিল রোনাকের পানে। তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, মেয়েটাকে আপনার ভাই বিয়ে করলে মেয়েটা আপনার কি হলো? প্রিয়তার এমন চাহনি আর তীক্ষ্ণ কণ্ঠে ভড়কে গেল রোনাক। আর একটু অপ্রস্তুত স্বরে বলে উঠল, ভাবি, ভাবি হয় আমার। ভাবি শব্দ শুনতেই প্রিয়তার মুখে হাসি ফুটল। বিশ্বজয়ের হাসি হেসে থেমে ধমকের স্বরে বলল, ঠিক বলেছেন, ভাবি হয় আপনার। এরপর থেকে ভাবি বলে সম্বোধন করবেন। আর যদি কখনো দেখেছি ওই মেয়ে বলে ডাকতে, তাহলে আপনার মুখ ভেঙে দিব আমি। রোনাক বোকা বনে গেল। এমন ধমক শুনে কি দজ্জাল মেরে বাবা। প্রিয়তা পুনরায় সেখান থেকে প্রস্থান নিতে গেল। রোনাক ফের পিছু ডেকে শুধালো, আপনার নামটা কি মিস? না মানে আমাদের বাসা যাচ্ছেন আর আপনাকেও যদি বারবার মিস মিস বলে সম্বোধন করি, সেটাও ভালো দেখায় না, তাই না? প্রিয়তাকে এবার থামতে দেখা গেল না, তবে গলার জোর বাড়িয়ে উচ্চ স্বরে আওড়ালো, আমার নাম প্রিয়তা, প্রিয়তা খান প্রিয়। প্রিয় নামটা বার কয়েক বিড়বিড়ালো রোনাক। তারপর সেখান থেকে চলে গেল। প্রিয়তা অদ্রিজার রুম থেকে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চটজলদি বাইরে এলো। আসতেই দেখলো বিদায়ের সব আয়োজন শেষ। বিদায়ের ঘন্টা বাজতেই অদ্রিজা আর নিজেকে আটকে রাখতে সক্ষম হলো না। বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মেয়েকে কাঁদতে দেখে আরাফ সাহেবের বুক ভার হয়ে উঠল। নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন, না হলে যে মেয়েটা আরও কেঁদে ভাসাবে। অদ্রিজা বাবাকে জড়িয়ে ধরে অভিযোগ করে বলল, কেন আমাকে দূরে সরালে আব্বু? এখন কে আমাকে পাশে থেকে ভরসা দেবে? তুমি জানো না তোমার মেয়ে কতটা ভীতু। একা কি করে থাকবো আমি আব্বু? তোমার কাছে সারা জীবনের জন্য রেখে দিতে পারলে না? মেয়ের অভিযোগ শুনে কষ্টের মাঝেও একটু হাসি ফুটিয়ে তুললেন মুখে। মেয়ের পিঠে ভরসা স্বরূপ হাত বুলিয়ে আওড়ালেন আরাফ সাহেব, ভয় নেই আম্মু। বাবা না থাকলেও বাবার দোয়া সর্বদা তোমার সাথে থাকবে। আর বাবার প্রতি ভরসা রাখো। আব্বু তোমাকে ভুল কারো হাতে তুলে দেয়নি। আর তোমাকেও এখন থেকে সাহসী হতে হবে। বাবা
আছি তোর সাথে, কাঁদে না মা। বাবার ভরসা পেয়েও কান্না থামল না অদ্রিজার, বরং তা আরও বেড়ে চলল। আরাফ সাহেবেরও চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়ালো। তিনি তা সন্তর্পণে মুছে নিয়ে মেয়েকে বুক থেকে তুললেন। অদ্রিজা উঠে পাশে দাঁড়ানো মায়ের পানে তাকালো। মহিলার চোখে অশ্রুরা ভিড় করেছে। অদ্রিজা মাকে জড়িয়ে ধরেও কাঁদলো। কাঁদতে কাঁদতে আওড়ালো, আব্বুকে দেখে রেখো আম্মু। তুমি ছাড়া আর কে আছে বলো? এখন তো আমি থাকছি না। আমার অসাথে করো না আর। ভাইয়াকে বলো বাবার সাথে যেন খারাপ ব্যবহার না করে। তুমিও ভালো থেকো। তমালিকা বেগম কথা বলতে পারলেন না। মেয়ের পিঠে হাত বুলিয়ে নিয়ে অনেক কষ্টে উচ্চারণ করলেন, তুমিও স্বামী সংসার নিয়ে সুখী থেকো, মায়ের প্রতিও রাগ রেখো না, ভালো থেকো। অদ্রিজা মাকে ছেড়ে আরও কিছু নিকট আত্মীয়দের ধরেও কান্না করলো। পুনরায় বাবার কাছে ফিরে বাবার বুকে মুখ লুকালো। আরাফ সাহেবের এবার কষ্টে বুক ভেঙে এলো। মেয়েটা চলে গেলে তিনিই বা থাকবেন কি করে? মেয়েটা যে ওনার নারী ছেঁড়া ধন, আর এখন যাওয়ার সময়ও এভাবে কাঁদছে। এতে যে উনি আরও কষ্ট পাচ্ছেন, এটা কি মেয়েটা বুঝতে পারছে না? উনি উপায় না পেয়ে তাকালেন নিজ মেয়ে জামাইয়ের পানে। রুদ্ধ এতক্ষণ ছোট ছোট চোখ করে বউয়ের পানেই তাকিয়েছিল। মেয়েটা এত কাঁদছে কেন বুঝতে পেরেও কান্নাটা মেনে নিতে পারছিল না। তবে বাধাও দেয়নি, শুধু মন পুড়েছে। এর মাঝে শ্বশুরের চাহনি দেখে রুদ্ধর আর বুঝতে বাকি নেই তিনি কি বলতে চাইছেন। রুদ্ধ এগিয়ে গিয়ে দাঁড়ালো অদ্রিজার নিকটে। আরাফ সাহেব মেয়ের একটা হাত নিয়ে রুদ্ধর হাতের মাঝে দিয়ে এক বুক কষ্ট নিয়ে আওড়ালেন, অনেক বর্ষা নিয়ে মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। মেয়েটাকে দেখে রেখো, আমার বর্ষা কখনো নষ্ট হতে দিও না। একটু বিস্তু যত্ন করে আমার মেয়েটাকে আগলে রেখো বাবা। বলতে বলতে এবার না চাইতেও কেঁদে ফেললেন আরাফ সাহেব। বাবার কান্না দেখে অদ্রিজা আরও কান্নায় ভেঙে পড়ল। রুদ্ধ বুঝল না এই পরিস্থিতিতে বউকে সামলাবে নাকি শ্বশুরকে ভরসা দিবে। ব্যতিব্যস্ত হয়ে শ্বশুরের উদ্দেশ্যে বলল, চিন্তা করবেন না আব্বু, আমি ওনার সম্পূর্ণ খেয়াল রাখবো। এক বিন্দু আঁচ আসতে দিব না ওনার গায়ে। আরাফ সাহেব খুশি হয়ে মেয়েকে বুক থেকে তুলতেই অদ্রিজার মাথাটা ঘুরে উঠল। পড়ে যেতে নিতেই রুদ্ধ দু হাতে আগলে নিল। বিচলিত হলো ছেলেটা। মেয়ের অবস্থা দেখে আরাফ সাহেবের কষ্ট যেন দ্বিগুণ হলো। তবুও কষ্ট চেপে রেখে জামাইকে নির্দেশ দিলেন, মেয়েটাকে এখনই নিয়ে যাও বাবা, তাহলে আরও কাঁদবে মেয়েটা আমার। সম্মতি পেতেই রুদ্ধ আর এক মুহূর্তও দেরি করলো না। অদ্রিজাকে দু হাতে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। প্রিয়তা এতক্ষণ প্রিয় বান্ধবীর কান্না দেখে কেঁদে ফেলেছিল। বান্ধবীকে নিয়ে যেতে দেখেই চোখের পানি মুছে বাবাকে বলে দৌড়ে গেল বান্ধবীর নিকট। রুদ্ধ অদ্রিজাকে গাড়িতে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। প্রিয়তা যেন অন্য পাশে বসে বান্ধবীকে আগে নিজের সাথে আঁকড়ে ধরল। রুদ্ধ যেন এতে অসহায় বোধ করলো। হয়তো ভেবেছিল বউকে কাছে টেনে ভরসা দিবে, তা আর হলো না। তবে কিছু বললও না, কারণ এটাই ভালো হলো। না হলে মেয়েটা তার নিকট হয়তো আরো অস্বস্তি বোধ করত। রুদ্ধকে গাড়িতে উঠতে দেখে একে একে সবাই যার যার গাড়িতে চড়ে উঠল। রাশিদুল সাহেব আর রামিস সাহেব দুই ভাই অদ্রিজার বাবার সাথে কিছু কথা বলে ওনারাও গাড়ির নিকট এগিয়ে গেলেন। সবাই গাড়িতে চড়তেই ড্রাইভার গাড়ি ছোটালো গুলশানে অবস্থিত মেঘমহলের উদ্দেশ্যে। অদ্রিজা অর্ধজ্ঞানে থাকার জন্য শেষ একবার বাবা বা বাড়ির মানুষগুলোকে আর দেখার সুযোগ পেল না। হয়তো যখন চোখ পুরোপুরি মেলে তাকাবে তখন অনেক দেরি হয়ে যাবে। রাত্রি প্রহরে নির্জন সড়ক হওয়ায় হাসনাবাদ থেকে গুলশানে আসতে খুব বেশি সময় লাগলো না। রাত 12টা। গাড়ি এসে মেঘমহলের সম্মুখে স্থির হতেই রুদ্ধ অদ্রিজার পানে তাকালো। মেয়েটা এখনো প্রিয়তার কাঁধে মাথা রেখে নিশ্চুপ বসে আছে। অধিক কান্না করার ফলে এখনো ক্লান্ত মেয়েটা। চলে এসেছে বুঝতে পেরে প্রিয়তা বান্ধবীকে ডেকে উঠালো। এই আরু, উঠে পড়, চলে এসেছি আমরা। ডাক কর্ণপাত হতেই চোখ মেলে তাকালো অদ্রিজা। গাড়ি স্থির দেখে বুঝতে বাকি নেই যে শ্বশুরবাড়িতে চলে এসেছে। রুদ্ধ, রায়া সহ সবাই নেমে পড়ল গাড়ি থেকে। অদ্রিজা দেরি করায় রায়া তাড়া দিয়ে উঠল, ও ভাবি, নামো দ্রুত, চলে এসেছি তো।
ননদের ডাক পেয়ে অদ্রিজা গাড়ি থেকে নামতেই উদ্ধত হলো। শরীর অত্যাধিক ক্লান্ত থাকায় সাথে হিল পড়ার কারণে গাড়ি থেকে নামতেই তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। আবার সেই ভরসাজনিত দুখানা হাত আঁকড়ে ধরল তাকে। পারিপার্শ্বিকতা ভুলে রুদ্ধ পুনরায় অদ্রিজাকে কোলে তুলে নিল। অদ্রিজা এবারে সম্পূর্ণ হুঁশে থাকার কারণে এভাবে কোলে তুলে নেওয়ায় লজ্জা পেল, অস্বস্তিও হলো। আশেপাশে কত মানুষ, অস্বস্তিতে গাঢ় হয়ে আওড়ালো, আমায় নামিয়ে দিন, হেঁটে যেতে পারবো। কানে তুলল না সেসব কথা। রুদ্ধ সম্মুখে তাকিয়ে অগ্রসর হতে হতে আওড়ালো, কথা কম বলুন অদ্রিজা, আপনি অসুস্থ, আপনার ভার বইতে কষ্ট হচ্ছে না আমার? চুপ থাকতে বাধ্য হলো অদ্রিজা। ভাইকে এইভাবে ভাবিকে কোলে নিয়ে যেতে দেখে রায়া সহ সবাই হৈ হৈ করে উঠল। এতে যেন আরও লজ্জারা এসে চেকে ধরল অদ্রিজাকে। রায়া প্রিয়তার কাছে এগিয়ে তার একখানা হাত পাকড়াও করে সামনে চলতে চলতে বলল, তুমি আমার সাথে চলো আপু। প্রিয়তা কথাবিহীন রায়ার সাথে চলল। রুদ্ধ বিশালাকার হলরুমে আসতেই দর্শন পেল নিজ মা সহ ফুপি আর চাচির সাথে অন্যান্য মানুষের। রুদ্ধ মায়ের পানে তাকিয়ে শুধালো, তোমাদের কি কোনো নিয়মকানুন আছে মা? না হলে ওনাকে রুমে নিয়ে যাই, রাত অনেক হয়েছে, সাথে ওনার শরীর ঠিক নেই। রাত অনেক হওয়াতে নতুন বউ দেখার কেউ নেই। তাছাড়া নূরজাহান বেগম ভালোই জানেন বিয়ের পর বাপের বাড়ির সদস্যদের ছেড়ে আসতে ঠিক কতটা কষ্ট হয়। তাই তিনি সম্মতিস্বরূপ মাথা নেড়ে চটজলদি বলে উঠলেন, তুই ওকে রুমে নিয়ে যা, বাকি সব কাল দেখা যাবে। মায়ের সম্মতি পেয়ে রুদ্ধ কাল বিলম্ব না করে সিঁড়ি বেয়ে উপরে এলো। করিডর পেরিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে প্রবেশ করতেই চোখে বিঁধল ফুলে ফুলে সজ্জিত এক কক্ষ। ফুলের সুবাসে মোমো করছে কক্ষ জুড়ে। রুদ্ধ এগিয়ে গেল বিছানার নিকট। ফুল দিয়ে সুন্দর করে সাজানো বিছানার ওপর গিয়ে বসিয়ে দিল অদ্রিজাকে। তখনই রুমে হুড়মুড় করে প্রবেশ করলো রুদ্ধর কাজিন গ্রুপ, সাথে প্রিয়তাও। সবাইকে দেখে রুদ্ধ ঈশানীর পানে তাকিয়ে নির্দেশ দিল, এসো, ভাবিকে ফ্রেশ করে এনে চেঞ্জ করতে সাহায্য কর। ওকে ভাইয়া। ছোট বাক্যে সম্মতি জানালো ঈশানী। বাকি সবাই নীরব হয়ে গেল ভাইয়ের নীরব হুমকি শ্রবণ করে। ছোট বোনকে নির্দেশ দিল, আমি না আসা পর্যন্ত ভাবির কাছেই থাকিস বার্ট, আমি একটু আসছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল রুদ্ধ। রুদ্ধ যেতেই অদ্রিজা এতক্ষণে আটকে রাখা শ্বাসটাকে নির্গত করলো। এতক্ষণে যেন তার দম বন্ধ হয়ে আসছিল। এই ফুলে সজ্জিত রুম দেখে মন আনচান করে উঠল। প্রিয়তা এগিয়ে গেল বান্ধবীর নিকট। বিছানা থেকে নামতেই সাহায্য করে বলল, চল ফ্রেশ হবি, চেঞ্জ করে পাতলা কিছু পরে নিবি, ভালো লাগবে। অদ্রিজা দুরক্তি না করে প্রিয়তার হাত ধরে ওয়াশরুমে গেল। ঈশানী ভাইয়ের কাভার থেকে ভাবির জন্য কিনে রাখা পোশাক থেকে সুন্দর একটা শাড়ি বের করে প্রিয়তার হাতে ধরিয়ে দিল। রায়া রুম থেকে ছোট ভাইদের বের করে দিয়ে ঈশানীকে নিয়ে ভাবির জন্য অপেক্ষা করলো। অদ্রিজা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় কেটে গেল। ফ্রেশ হতে পেরে আর পাতলা নরম একটা শাড়ি জড়িয়ে অদ্রিজা যেন স্বস্তি পেল। অদ্রিজার কাজ সম্পূর্ণ হতেই পুনরায় তাকে খাটে বসিয়ে দিল প্রিয়তা। তারপর কল করে আরাফ সাহেবের সাথে অদ্রিজার কথা বলিয়ে দিল। বাবার সাথে কথা বলে অদ্রিজার মনটা ভারী হয়ে উঠল। তবে নিজেকে সামলে নিল সে। ভাই আসছে বুঝতে পেরে রায়া আর ঈশানী দৌড়ে গেল দরজার নিকটে। বাসরে ঢোকার আগে দরজা রোধ করে টাকা উসুল করতে হবে এই আশায় অদ্রিজার বুক থরথর করে কাঁপতে শুরু করলো। এই রাত, এই ফুলে সজ্জিত কক্ষ, আর সর্বোপরি আজ থেকে একটা ছেলের সাথে রাত্রি যাপন করতে হবে ভাবতেই অদ্রিজার রুহু কেঁপে উঠল। মনে মনে আতঙ্ক ভর করলো। কোনো দুর্বিষহ অতীত স্মরণ করে অস্থিরতায় প্রিয়তার হাত শক্ত করে আঁকড়ে ধরে কম্পনরত স্বরে আওড়ালো, দোস্ত আমার ভীষণ ভয় লাগছে, আমি ছেড়ে যাস না প্লিজ। প্রিয়তা উপায় না পেয়ে বান্ধবীকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনার স্বরূপ বলল, শ্শ্, শান্ত হ পাখি, ভয় নেই। নিজেরই অস্থিরতাকে আড়াল করতে শেখ। মনে রাখিস তোর বিয়ে হয়েছে, যে ছেলেটা এখানে আসবে সে তোর স্বামী। অতীত ভুলে বর্তমানে ভাব, সব ঠিক হয়ে যাবে। বান্ধবীর আস্থা পেয়ে অদ্রিজা কিছুটা শান্ত হয়ে এলো। প্রিয়তা পুনরায় বলল, শোন,
বিয়ে যেহেতু হয়েছে তখন ভাইয়া তোর উপর সম্পূর্ণ অধিকার আছে। ভাইয়া হয়তো তোর কাছে আসতে চাইবে, স্পর্শ করতে চাইবে, তখন কিন্তু প্যানিক করিস না। খুব খারাপ লাগলে ভাইয়াকে বুঝিয়ে বলিস। আই থিঙ্ক ভাইয়া বুঝবে। অনেক রাত হয়েছে, এবার যাই। বান্ধবীর কথা শুনে অদ্রিজা বুক থেকে সরে মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু ভয় তার লাঘব হলো না। প্রিয়তা স্বস্তির শ্বাস ফেলে অদ্রিজাকে ভরসা দিয়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল দরজার দিকে। দরজা পেরোতেই সম্মুখীন হলো রুদ্ধর। রায়া ইশারি ভাইয়ের থেকে টাকা পেতে খুশি হয়ে দৌড়ে গেল, তবে প্রিয়তা দাঁড়িয়ে রইল। দোনামোনা শুরু করলো মেয়েটা। প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর এমন করতে দেখে রুদ্ধ শুধালো, কিছু বলবেন প্রিয়তা? প্রশ্ন শুনে প্রিয়তা চোখ তুলে তাকালো, আলতো হেসে বলল, আমি আপনার ছোট বোনের মতো, তাই তুমি করে বলতে পারেন ভাইয়া। ওকে, কিছু বলবে তুমি? ফের একই প্রশ্ন করতেই প্রিয়তা আমতা আমতা করে আওড়ালো, আসলে বলতে চাইছিলাম যে আর ওকে, মানে বুঝতে পারছি আজ আপনাদের বাসর, তবুও ওকে একটু সময় দিলে ভালো হতো ভাইয়া। আপনি তো সব জানেন, হয়তো ও কিছুটা অস্বস্তি বোধ করতে পারে, কিংবা আপনার কাছে আসতে ভয় পেয়ে যেতে পারে। বুঝতে পারছেন আমি কি বলছি? রুদ্ধ মন দিয়ে শুনলো, স্পষ্ট বুঝলো মেয়েটা তাকে কি বলতে চাইছে। রুদ্ধ শান্ত কণ্ঠে আওড়ালো, ভাইয়ের প্রতি ভরসা রেখে নিশ্চিন্তে ঘুমাও। ছোট একটা বাক্যই যেন প্রিয়তা আস্থা খুঁজে পেল। মুখে হাসি ফুটলো মেয়েটার, পাশ কাটিয়ে চলে যেতে নিল। তখন ভেসে এলো রুদ্ধ শান্ত নির্মল কণ্ঠস্বর, এতগুলো দিন অদ্রিজার পাশে থেকে তাকে ভরসা দেওয়ার জন্য, তাকে আগলে রাখার জন্য ধন্যবাদ প্রিয়তা। প্রিয়তা স্থির দাঁড়িয়ে পড়ল। ছেলেটা তাকে ধন্যবাদ দিচ্ছে। পেছনে তাকিয়ে মুখের হাসি প্রসারিত করে জবাবে বলল, ও আমার বান্ধবী কম, বোন বেশি, আর বোন হয়ে বোনের পাশে থাকবো, এটাই স্বাভাবিক, তাই না ভাইয়া? আর হ্যাঁ, আপনিও আজীবন পাশে থাকেন মেয়েটার, যত্নে রাখবেন আমার বোনকে, না হলে কিন্তু আপনাকেও আমি জাহান্নামের টিকিট ধরিয়ে দিব। বলেই হাসতে হাসতে সম্মুখে ফিরে চলে গেল। রৌদ্র নিজেও কিঞ্চিত হাসলো প্রিয়তার হুমকি শুনে। তারপর সম্মুখে ফিরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। দরজা লক করে সম্মুখে তাকাতেই দেখলো বিছানার মাঝে ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকা তার ঘরণীকে, যাকে কিছু মুহূর্ত পূর্বেই সে একান্ত নিজের করে নিয়ে এসেছে। রুদ্ধ কথাবিহীন এগিয়ে গেল। পরনে তার এখনও শেরওয়ানি, তাই আগেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো। ফের শান্ত চোখে তাকালো সহধর্মিনীর পানে, শান্ত কণ্ঠে নির্দেশ দিল, উঠে আসুন অদ্রিজা, নামাজ পড়ে ঘুমাবেন। রুদ্ধর কণ্ঠস্বর পেতেই অদ্রিজা কেঁপে উঠল। ছেলেটা রুমে এসেছে তা দেখেছে, তবে এতক্ষণ কথা বলতে না দেখে সে কোনো ভাবনায় মত্ত হয়ে গিয়েছিল। আজ্ঞা পালন করতে বিছানা ছেড়ে নেমে এসে নতমস্তকে দাঁড়ালো। রুদ্ধ চোখ নিবিষ্ট তার বউতেই পুনরায় নির্দেশ দিল, জানামাজ নিয়ে আসুন। বলেই হাতের ইশারায় দেখিয়ে দিল। অদ্রিজা ছোট ছোট কদম ফেলে সেদিকে এগিয়ে গিয়ে দুটো জায়নামাজ এনে বিছিয়ে দিয়ে নিজে একটার উপর গিয়ে দাঁড়ালো। রুদ্ধ এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ালো। তারপর দুজন জায়নামাজে বসে নামাজ পড়ে সম্পূর্ণ করে উঠল। অদ্রিজা জায়নামাজ দুটো সুন্দর করে গুছিয়ে যথাস্থানে রেখে এলো। রুদ্ধ এগিয়ে তার ড্রয়ার থেকে একটা জিনিস নিয়ে অদ্রিজার সম্মুখে এসে উপস্থিত হলো। রুদ্ধর উপস্থিতি বুঝতে পেরে অদ্রিজা কাচুবাচু হয়ে গেল। রুদ্ধ তা অবলোকন করে ভারী কি শ্বাস ফেলে সাথে নিয়ে আসা কাগজটা অদ্রিজার সম্মুখে ধরে আওড়ালো, এই নিন আপনার কাবিনের টাকার চেক। আপাতত এত টাকা ক্যাশ নেই আমার কাছে। অদ্রিজা এক পলক চোখ উঁচিয়ে তাকিয়ে পুনরায় চক্ষু নমনীত করে নিভু নিভু কণ্ঠে আওড়ালো, আমার টাকার প্রয়োজন নেই। এখন প্রয়োজন নেই, কিন্তু ভবিষ্যতে হবে। তাছাড়া এটা আপনার অধিকার অদ্রিজা, টাকাটা সম্পূর্ণই আপনার। এত যুক্তি শুনেও অদ্রিজা হাত বাড়িয়ে টাকাটা নিল না। রুদ্ধ দীর্ঘ শ্বাস ছেড়ে পুনরায় চেকপত্রখানা ড্রয়ারে রাখতে রাখতে আওড়ালো, এটা এখানে রেখে দিলাম, যখন প্রয়োজন হবে নিয়ে নিন। অদ্রিজার সামান্য চোখ তুলে দেখল। রুদ্ধ উঠে এসে বিছানার সমস্ত ফুল সরিয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে দিল। তারপর পুনরায় মেয়েটার সম্মুখে দাঁড়িয়ে মাথাটা এদিক ওদিক বাঁকিয়ে নিজের মতো আওড়ালো, এই রুমে সোফা ঠিকই আছে, কিন্তু তাতে ঘুমানোর অভ্যাস আমার নেই। আর সত্যি বলতে বিয়ে করে বউ ছাড়া সোফায় ঘুমানোর ইচ্ছাও নেই।
আমার বউ সোফায় ঘুমাক, এটাও চাই না। আপনি বলুন অদ্রিজা, আমার কি করা উচিত? কোথাও যেন এক ভরসা খুঁজে পেল অদ্রিজা। আতঙ্ক কিছুটা হলেও প্রশমিত হলো, তবে নিজের উপর লজ্জা হলো, পাশাপাশি হীনমন্যতা তৈরি হলো। বিয়ে, এই রাত নিয়ে সবার নিশ্চয়ই অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, এই লোকটারও আছে নিশ্চয়ই, কিন্তু তার কারণে আজ সব খারাপ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ছেলেটা না বললেও তার ওপর রেগে যাচ্ছে। নিজের অপারগতায় কান্না পেল অদ্রিজার। মাথাটা নিচু করে একেবারে বুকের সাথে মিশিয়ে নিল, কান্না লুকিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন। আর আপনি? জবাবের পৃষ্ঠে পুনরায় প্রশ্ন পেয়েও আর জবাব দিল না অদ্রিজা। মাথা নিচু করেই এগিয়ে গিয়ে বিছানার অন্য পাশে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। ভয়ে ভয়ে অনুনয় করলো, আপনার কোনো সমস্যা না থাকলে লাইটটা অন রাখবেন। আসলে অনেক রাত হয়েছে, ঘুমুন এখন আপনি। অদ্রিজাকে কথা শেষ করতে না দিয়ে বলে উঠল রুদ্ধ। অদ্রিজা চুপ করে গিয়ে সেভাবেই পড়ে রইল বিছানায়। রুদ্ধ এগিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। দুপাশে দুটো মানুষ, যাদের কারোর চোখে ঘুম নেই। একজন অস্বস্তি আর ভয়ের মিশেলে নিশ্চুপ চোখ খিচে বন্ধ করে আছে, আর একজন অস্থিরতায় গাঢ় হয়ে আছে। এমন আলোতে ঘুমানোর অভ্যাস তার কোনো কালেই নেই, অথচ আর সেই আলোতেই নিদ্রা যাপন করতে হবে। সারা রাতেও চোখে ঘুম ধরা দিবে কি না কে জানে, তবে তার ঘুমের থেকেও মেয়েটার শান্ত থাকা যে বেশি প্রয়োজন ভেবে কাত হয়ে অদ্রিজার পানে ফিরে মাথার নিচে একটা হাত রেখে শুয়ে রইল। চোখ রইল মেয়েটার পৃষ্ঠদেশ বরাবর, আর মন জুড়ে যেন শুধু মেয়েটার ভাবনা জারি রইল। মেয়েটা হয়তো একটা সময় ঠিকই নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল, কিন্তু রুদ্ধ সেভাবেই যেন যামিনীটাকে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রিয়তা শুয়েছে রায়ার পাশে। কাল রাতেও বান্ধবীর সাথে গল্প করতে করতে সে কত রাতে ঘুমিয়েছিল, জেগেছিল অনেক ভোরে। আজও কত রাত হয়েছে, অথচ চোখে ঘুম ধরা দিচ্ছে না এক বিন্দুও। আসবেই বা কী করে? হঠাৎ করেই অন্য বিছানায় কারোর পাশে তার ঘুম আসে না। এর মাঝেই আবার জল তেষ্টা পেল। তড়িৎ উঠে বসলো বিছানায়। বিছানা থেকে নেমেই টেবিলের ওপর রাখা পানির পটটার দিকে এগিয়ে গেল, কিন্তু পানির দিশা পেল না। ভারী বিরক্ত হলো এতে প্রিয়তা। রায়াকে ডাকতে যাবে, কিন্তু মেয়েটার গভীর ঘুম আর ভাঙাতে ইচ্ছে হলো না। পানি পান না করলেও নয় ভেবে একাই রুম থেকে বেরিয়ে এলো নিচে পানি আনতে যাওয়ার উদ্দেশ্যে। আসার সময় যতটুকু চিনেছে সেই মোতাবিক এগিয়ে চলল। করিডর বেয়ে এগিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হলরুমে কেমন অন্ধকার হয়ে আছে। রাত গভীর হওয়াতেই সবাই এখন ঘুমিয়ে পড়েছে বোধহয়। প্রিয়তার সাথে করে ফোনটাও আনেনি, তবুও পথ চলল যদি পানির দেখা মেলে এই আশায়। তবে সিঁড়ির শেষ প্রান্তে আসাতেই আকস্মাৎ কোনো একটা কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিল। তবে তার পূর্বে কেউ কটিদেশ আঁকড়ে ধরল তার। প্রিয়তা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। তাকে ধরে রাখা মানুষটার হঠাৎ ফোনের ফ্ল্যাশ অন করে মুখের ওপর ধরে গম্ভীর মুখে শুধালো, মিস প্রিয়া, এত রাতে আপনি নিচে কি করছেন? নিচে পড়ে যায়নি বুঝতে পেরে আর কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে চোখ মেলে তাকালো। তবে মুখের ওপর আলো পড়ায় পুনরায় চোখ মুঁধে নিল। তা খেয়াল হতেই লোকটা ফ্ল্যাশ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে প্রিয়তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। প্রিয়তা সোজা হয়ে আগে বুকে থুতু ছিটালো, তারপর সম্মুখে তাকিয়ে রোনাককে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে উঠল, এই আপনি দেখে চলতে পারেন না? আর একটু হলেই ভয় আর ব্যথায় পগারপার হয়ে যেতাম। বাপরে, বেঁচে গেলাম আজ। প্রিয়তার বাক্য শুনেই রোনাক ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটা এমনভাবে বলছে যেন সে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। সে তো নিজেও অন্ধকারের মাঝেই উপরে উঠছিল, অভ্যাস থাকায় আর কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু এই মেয়ে আসাতেই তো ঘটনাটা ঘটলো। তবুও বাড়ির গেস্ট বিধায় শান্ত স্বরে ফের শুধালো, অন্ধকারে কি করছেন? কিছু প্রয়োজন আপনার? শান্ত স্বর শুনে প্রিয়তা কিছুটা নরম হয়ে এলো। মনে পড়ল তখন অদ্রিজাকে রেখে আসার সময় রায়ার রুম খুঁজে পাচ্ছিল না, এদিক সেদিক উকি মেরে দেখছিল। তখন এই ছেলেটা এসেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। যখন সে বলল সে রুম খুঁজে পাচ্ছে না, তখন এই ছেলেটাই তাকে রায়ার রুম পর্যন্ত দিয়ে এসেছিল। ভেবে নিজেও নরম স্বরে পানির পথটা দেখিয়ে আওড়ালো, আমার খুব পানির তেষ্টা পেয়েছে, কিন্তু পটে একটু পানি নেই। পানি নিতে এসেছিলাম, ভুল করেও ফোনটাও আনিনি।